আমার প্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে আমার তৃতীয় লেকচার। তোমাদেরকে আজকে আমি নন্দন তত্ত্ব পড়াবো। তোমাদের আজকে তোমাদেরকে আমি সেদিন তোমাদের যে চ্যাপ্টার পড়িয়েছিলাম, আজকে তোমাদেরকে আমি অষ্টম অধ্যায় পড়াবো। আমি ইলোরা দাস সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। আমাদের কোর্স নাম্বার 24-1705, আরেকটা হলো 1784। নতুন এবং পুরাতন সিলেবাস দুইটাই একই, মানে কোড আলাদা, বাট আমরা নতুন এবং পুরাতন সিলেবাসে একই কোর্স পড়ে থাকি। তো ফিলোসফি অফ আর্ট যেটা, আর আমাদের চ্যাপ্টারের নাম হলো সৌন্দর্যের ধারণা ও শ্রেণীবিভাগ, অর্থাৎ কনসেপ্ট অফ বিউটি অ্যান্ড ইটস ভেরিয়াস ফর্ম। আজকে আমাদের থার্ড লেকচার। তো শিক্ষার্থীরা, অ্যাস্থেটিক্স কাকে বলে বা সৌন্দর্য তত্ত্ব কি সেটা তোমরা জানো। তোমাদের সাথে অনেকগুলো ক্লাস হয়েছে আমার, যে সৌন্দর্য আমার যে জিনিসটা, যে বিষয়গুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, আমাদের মনকে আন্দোলিত করে, সেটাই হলো সৌন্দর্য। এটাকে আমরা বস্তুগতভাবেও আলোচনা করতে পারি, আত্মগত দিক থেকেও সৌন্দর্যের বিচার করতে পারি। এটা হলো সম্পূর্ণ একটি আপেক্ষিক ব্যাপার। তো আজকে আমরা আমাদের টপিকে চলে যাই। দেখো, আজকে আমাদের টপিকগুলো হলো, প্রথমে আমি তোমাদেরকে পড়াবো সৌন্দর্যের ধারণা, ভারতীয় মতের আলোকে সৌন্দর্যের সংজ্ঞা। তারপরে পাশ্চাত্য মত অনুসারে সৌন্দর্যের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন মত দিয়েছেন। প্লেটো, অ্যারিস্টটল, ক্রুচে, লিও টলস্টয়ের মত, বোমগার্টেনের মত, সাফটসবেরির মত, হিউমের মত, কান্টের মত, শোপেনহাওয়ারের মত ইত্যাদি বিষয়গুলো। তো আমরা যতটুকু আমাদের আজকে সম্ভব ততটুকু আমরা ক্লাস করে যাই, তারপরে বাকিটুকু যেটুকু বাকি থাকবে বাকি পরবর্তী ক্লাসে আমরা পড়বো, কোনো প্রবলেম নেই। আর যেটা বলিনি বা বলা বাকি ছিল, যে আশা করি তোমরা সবাই খুব সুস্থ আছো। আমি সবসময় তোমাদের খোঁজখবর রাখছি, বা সরকার কিন্তু বারবার খোঁজখবর নিচ্ছে যে কোনো ডিপার্টমেন্টে কোনো ছেলেরা অসুস্থ হচ্ছে কিনা। আমি আশা করি আমার চতুর্থ বর্ষের ছাত্র তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো, নিরাপদে আছো, সবাই খুব ভালো থাকবে। চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের তো অনেকটুকুই হয়ে গিয়েছিল। আজকে আমাদের অধ্যায় হলো অষ্টম অধ্যায়, সৌন্দর্যের ধারণা। দেখো, সৌন্দর্য তত্ত্ব বা নন্দন তত্ত্ব একটি প্রাচীন শাস্ত্র। আমরা জানি সেই যখন শিল্প কি, এই আলোচনার আগেই কিন্তু শিল্প চর্চা শুরু হয়ে গিয়েছিল। সেই গুহার মানবদের থেকে যে যারা গুহা শিল্পে যারা চিত্রকর্ম করতো, তারা জানতোই না যে শিল্পকর্ম কি। তারা ছবি আঁকতো, তারা জানতোই না গান কাকে বলে, তারা গান করতো। তো এর কোনো কবে থেকে শিল্পের উদ্ভব ঘটেছিল তার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। এর উৎপত্তির সময়কাল শিল্প সৃষ্টির সমসাময়িক, মানে যবে থেকে এই সৃষ্টি, এই পৃথিবী শুরু হয়েছে তখন থেকে শিল্পের শুরু। শিল্প মানব মনে আনন্দ উপলব্ধি ঘটায়। আমরা কি করি, আমাদের মনের শিল্প আনন্দের উপলব্ধি ঘটায়। আমরা আনন্দ উপভোগ করি গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, আমরা চিত্রকর্মের মাধ্যমে আমরা কি করি, আনন্দ উপলব্ধি করি। আমরা সৌন্দর্য চর্চা করি, আমরা আনন্দকে উপলব্ধি করি সৌন্দর্যের মাধ্যমে। সেই শিল্পকে সৌন্দর্যের নানান দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। যে তোমাদেরকে সেদিনও বলেছি যে শিল্পের জন্য শিল্প নাকি জীবনের জন্য শিল্প। আমরা কি শুধু শিল্পের জন্য শিল্পের চর্চা করি, না আমাদের জীবনের জন্য শিল্পের চর্চা করি। যে এর মধ্যে কেউ কলা কৈবল্যবাদী হয়েছেন, কেউ বলেছেন যে না, শুধু শিল্পের জন্যই শিল্প চর্চা করি। কিন্তু তোমার ভারতীয় উপমহাদেশ বলো, পাশ্চাত্যে অনেকেই কিন্তু মার্কস, এঙ্গেলস, তারা বলছেন যে না, শুধু শিল্পের জন্য শিল্প না, শিল্প জীবনের জন্য। শ্রমিকের হাত যে নির্মাণ করে সেটাকে তারা শিল্প হিসাবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ আর্ট ফর আর্ট লাইফ। আচ্ছা, শিল্পের জন্য সৌন্দর্যানুভূতি আবশ্যক। সৌন্দর্যানুভূতি মানুষের সহজাত অনুভূতি, আর সৌন্দর্যই নন্দন তত্ত্বের প্রধান উপজীব্য।
নন্দন তত্ত্বের প্রধান বিষয়টাই হলো সৌন্দর্য তত্ত্ব। ইউরোপীয় দার্শনিক বাউমগার্টেনকে কি বলা হয়? নন্দন তত্ত্বের জনক বলা হয়। তিনি প্রথম নন্দন তত্ত্বকে সৌন্দর্য দর্শন বলে আখ্যায়িত করেছেন। আর এই উপমহাদেশে যে নন্দন তত্ত্ব অর্থাৎ অ্যাস্থেটিক্সকে নন্দন তত্ত্ব হিসেবে আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচার্য সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তার সৌন্দর্য তত্ত্ব গ্রন্থে শুরু করেছেন সুন্দরের ব্যাখ্যা ও কিছু সংজ্ঞা দিয়ে। কবি কির্শ দেখেছেন সৌন্দর্যকে সত্যের সাথে অভিন্নভাবে, অর্থাৎ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। আবার হেগেল অ্যাবসলিউট বা পরম সত্তার মধ্যে সৌন্দর্যের সাক্ষাৎ পেয়ে বলেছেন শিল্প হচ্ছে এই পরম সত্তার ইন্দ্রিয়গ্রাহ্য প্রকাশ, অর্থাৎ অ্যাবসলিউট বিংকে তারা সবথেকে বেশি হেগেল গুরুত্ব দিয়েছেন। আর রবীন্দ্রনাথ সৌন্দর্য সম্পর্কে বলেছেন বিশ্বজগতের মধ্যে যেখানে আমরা হৃদয়ের এই ধর্মটি দেখি সেখানেই আমাদের হৃদয় আপনি আপনাকে ধরা দিয়ে বসে, কোনো কথাটি জিজ্ঞাসা করে না। জগতের মধ্যে এই বিহিসেবী কাজের খরচের দিকটাই হলো সৌন্দর্য। যে সৌন্দর্য শুধুমাত্র আমরা খরচের দিকটা চিন্তা করব সেটাই নয়, আমাদের বেহিসাবী দিকটাও হলো সৌন্দর্য। শিল্পের জন্য সৌন্দর্যানুভূতি আবশ্যক। সৌন্দর্যানুভূতি মানুষের সহজাত অনুভূতি। সৌন্দর্যানুভূতি বস্তু নিরপেক্ষ। বস্তুতে যেমন সৌন্দর্য নাই, মনেও তেমনি কোনো সুনির্দিষ্ট সৌন্দর্য চিন্তা নাই। বস্তু ও মন উভয়ের যোগফলে যদি সৌন্দর্য অনুভূতির সৃষ্টি হয় সেই অনুভূতি অপকৃত, কারণ এটি একটি ভিত্তিহীন মানসিক প্রক্রিয়া। সৌন্দর্যের সন্ধান বিভিন্ন মতাবলম্বীরা বিভিন্নভাবে দিয়েছেন, সেটা তোমাদেরকে আমি বললাম। দার্শনিক বাউমগার্টেনের কথা বললাম, আচার্য সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কথা বললাম, কবি কির্শের কথা বললাম যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, এবং রবীন্দ্রনাথ সম্পর্কেও বললাম যে বিশ্বজগতের মধ্যে যেখানে আমরা হৃদয়ের এই ধর্মটি দেখি সেখানেই আমাদের হৃদয় আপনি সৌন্দর্যের সৃষ্টি করে। সৌন্দর্যকে রবীন্দ্রনাথ বৈচিত্র্য রূপে, ঐক্য রূপে গ্রহণ করেছেন। এই রূপ দেখা পাশ্চাত্য দর্শনে অ্যারিস্টটল ও প্লেটোর মধ্যেও পাওয়া যায়। তাদের মধ্যে অ্যাবসলিউট is matter of size and proportion, কিন্তু এই যে পাশ্চাত্যে যে আমরা প্লেটো এবং অ্যারিস্টটল সৌন্দর্যকে ব্যাখ্যা করেছেন, প্লেটো অ্যাবসলিউট বিউটিকে সৌন্দর্য হিসেবে আখ্যায়িত করেছেন যে এই জগতে আমরা যা কিছু দেখি ধারণার জগৎ হিসাবে তিনি আখ্যায়িত করেছেন, যে এই জগতের যে সৌন্দর্য সেটা আসল সৌন্দর্য নয়, এই জগতের বাইরের যে সৌন্দর্য সেই জগতের ছায়া মাত্র। প্লেটো এই জগৎকে ছায়া হিসাবে আখ্যায়িত করেছেন। আর অ্যারিস্টটল মেমিসিসের কথা বলেছেন, সেদিন তোমরা বলেছি, তিনি কিন্তু বলেননি যে না এই জগতের সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, এটা কিন্তু অ্যারিস্টটল বলেননি, কিন্তু প্লেটো বলেছেন যে এই জগতের সৌন্দর্যটা হলো আসল সৌন্দর্য নয়। অ্যাবসলিউট বিউটি বলতে যেটা বুঝি ধারণার জগৎ, অর্থাৎ অতীন্দ্রিয় জগৎ, কারণ তিনি ভাববাদী দার্শনিক ছিলেন। তারপরে তোমরা ভারতীয় মতের আলোকে, এর আগেও তোমাদেরকে আমি একটু সৌন্দর্য সম্পর্কে একটু বলে নেই। দেখো, রবীন্দ্রনাথ বলেছেন সৌন্দর্যকে আমরা বাসনা হইতে, লোভ হইতে স্বতন্ত্র না করিয়া দেখিতে পাইলে তাহাকে পূর্ণভাবে দেখা হয় না। সেই অশিক্ষিত, অসংযত, অসম্পূর্ণ দেখায় আমরা যাহা দেখি তাহাতে আমাদিগকে তৃপ্তি দেয় না, তৃষ্ণাই দেয়, খাদ্য দেয় না, মদ খাওয়াইয়া আহারের স্বাস্থ্যকর অভিরুচি পর্যন্ত নষ্ট করিতে থাকে। যাহার সৌন্দর্য সৃষ্টি করেন কবি ও শিল্পী তাহারা কেহই নিছক ইন্দ্রিয় সুখের তাগিদে করেন না। ঠিক আছে, এভাবে তারা সৌন্দর্যকে ব্যাখ্যা করেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট বা শিল্পকে সংজ্ঞায়িত করার অসারতার ইঙ্গিত দিয়ে আরো বলেছেন, আর্টের মধ্যে রীতিনীতি, চক্ষু জোড়ানো, মন ওড়ানো, প্রাণ ভোলানো, কাঁদানো গুণ কিংবা যে কোনো একটি যেমন আর্ট নয়, আর্ট বলে যেমন সেই আর্ট সুন্দর তেমনি আর্ট নয়। অবনীন্দ্রনাথ ঠাকুর নিজে তার চিত্রকর্মে নিছক সৌন্দর্যের জন্য সৌন্দর্য সৃষ্টি করেছেন এমনটি বলা যায় না। ইভেন তোমাদেরকে আগেও বলেছি যে তোমার বিংশ শতাব্দীতেও সুন্দরের মধ্যে
আলাদা কিছু হয়ে গিয়েছিল, সুন্দর দুই ভাগে ভাগ হয়েছিল। হেগেলের মতে সুন্দরের সৃষ্টি হয় তখন যখন বিষাক্তা কোনো বস্তুর মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে, অর্থাৎ যখন কোনো বিশেষ রূপের মধ্যে অবিশেষ যথার্থের বোধ জন্মে। কিন্তু এই বিষাক্তা বা যথার্থকে কেন আমরা বিশেষের মধ্যে দেখি তা হেগেল স্পষ্ট করে বলেন নাই, কিন্তু উপনিষদে যাজ্ঞবল্ক্যকে একে স্পষ্টভাবেই বলা হয়েছে। এই আত্মাই অন্তরের বাইরে ওতপ্রোত হয়ে আছে, সুতরাং তাকে সম্পূর্ণ উপলব্ধি করতে হলে সকল বস্তুর মধ্যেই তাকে দেখতে হবে, এবং এই কারণেই সকল বস্তুকে প্রিয় মনে হয়। এই আধ্যাত্মিক তত্ত্বটি ব্যতীত আমরা সৌন্দর্যের স্বরূপকে বুঝতে পারবো না। তার মানে কি, সৌন্দর্যের ধারণাকে বুঝতে হলে আমাকে কি করতে হবে, উপনিষদ জানতে হবে এবং আধ্যাত্মিক দিকটাকে মনে করতে হবে। আধুনিক দর্শন, তোমার পাশ্চাত্য, প্রাচ্য সকল দার্শনিকরা কিন্তু কি করেছেন, সৌন্দর্যের আধ্যাত্মিক দিকটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্লেটো থেকে শুরু করে দেখো যে অ্যাবসলিউট বিউটি, যেটা মানে তারপরে তোমাদেরকে আমি ক্লাসে আমার মনে আছে স্বামী বিবেকানন্দের অদ্বৈতবাদ পড়িয়েছিলাম যে আসলে সৌন্দর্যটা কি, যে তোমার মনের ভিতরের যে ধারণা, যে আমি সৌন্দর্যটাতে কি আসলে বস্তুতে নাকি আমার মনে, সৌন্দর্যটা কি গোলাপ ফুলে নাকি আমার মনের ভিতরে সৌন্দর্য। এভাবে কিন্তু সৌন্দর্যটা বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষাপটে বিভক্ত হয়ে পড়েছিল। এবং তোমরা জানো যে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা, যেটা নির্ঝরের স্বপ্নভঙ্গ, তিনি সম্ভবত দার্জিলিংয়ে তার বাবার সাথে বেড়াতে গিয়েছিলেন। তিনি প্রতিদিনই খুব প্রাতঃকালে ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পরে সূর্যোদয় দেখতেন। তো যে কোনো একদিনের সূর্যোদয় তার মনে এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে যার ফলে তিনি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি রচনা করেছিলেন। তো আসলে এই যে সৌন্দর্যের বিষয়টা মানুষের নানান দৃষ্টিকোণ থেকে মানুষের কি হয়, মানুষ বিচার করে থাকে, এবং কেউ বলছে যে সত্যটাই সুন্দর, সত্যটাই শুভ, এবং যেটা কিটস যেটা বলেছেন যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, এই যে এই বিষয়গুলো তোমার আছে। তারপরে অ্যাবসলিউট, হেগেল যে অ্যাবসলিউট বা পরম সত্তার কথা বলেছেন, এগুলোও তোমার সৌন্দর্যের বিষয়াবলী। তাহলে শিক্ষার্থীরা, সৌন্দর্যের ধারণা সম্পর্কে তোমাদের একটু তোমরা বুঝতে পেরেছো। তো সৌন্দর্যের ধারণা যখন তোমরা আলোচনা করবে তখন তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কোটেশন, অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু কোটেশন এগুলো দিবে, এবং তারপরে তোমরা এরপরে তোমাদেরকে আমি ভারতীয় নন্দন তত্ত্ব সম্পর্কে বলবো, যে ভারতীয় মতের আলোকে সৌন্দর্যের সংজ্ঞা, যে ভারতীয়রা সৌন্দর্যকে কিভাবে দেখেছেন। যা মঙ্গল তাই সত্য তাই সুন্দর, অর্থাৎ সত্য শুভ সুন্দরের যে ধারণা, সেটাকেই ভারতীয়রা ভারতীয় বললে সেখানে বিষয়টা আমি কিছুটা এখানে বিষয়টা আসলে ঠিক হয় না, তোমরা প্রাচ্য বলবে বিষয়টা, প্রাচ্য এবং পাশ্চাত্য। ভারতীয় নন্দন তত্ত্ব বলতে মনে হয় যে মনে শুধুই ভারতবর্ষ একটি দেশ, এই জিনিসটা চলে আসে। তোমরা প্রাচ্য এবং পাশ্চাত্য এভাবে তোমরা ভাগ করবে। তোমরা ভারতীয় মতের আলোকে সৌন্দর্যের সংজ্ঞা না দিয়ে তোমরা লিখবে যে ভারতীয় মতের আলোকে অথবা প্রাচ্যের আলোকে সৌন্দর্যের সংজ্ঞা। প্রাচ্যে কি করেছে, সত্যম শিবম সুন্দরমকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ আমাদের এই প্রাচ্যে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে সৌন্দর্য। সৌন্দর্যকে বুঝতে হলে তার আভ্যন্তরীণ রূপটি দেখতে হবে। সুন্দরকে প্রকাশ করার মাধ্যম হলো আচরণ, আচরণের মাধ্যমে তোমার সুন্দর প্রকাশিত হবে। সৌন্দর্য তাই যা আমরা আমাদের অন্তর্দর্শনের মাধ্যমে বুঝতে পারি, আমরা আমাদের হৃদয় দিয়ে অনুভব করতে পারি, আমরা আমাদের চোখের সৌন্দর্য, আমরা আমাদের হৃদয়কে সব থেকে বেশি গুরুত্ব দেব। কারো আভ্যন্তরীণ সৌন্দর্যকে বুঝতে হলে তার অন্তর আত্মার সাথে একাত্ম হতে হবে। যখন তুমি তার অন্তর আত্মার সাথে একাত্ম হবে তখনই তুমি তার আভ্যন্তরীণ সৌন্দর্যটা প্রকাশিত হবে। ভারতীয় নান্দনিক সৌন্দর্যকে চমৎকার অর্থে ব্যবহার করেছেন। তাদের কাছে সৌন্দর্য কোনো বস্তু নয়, সৌন্দর্য বোধের অধিষ্ঠান, সৌন্দর্য রসিক হলো মনের আসল সৌন্দর্য। রবীন্দ্রনাথ বলেছেন, বিশ্বজগতের মধ্যে যেখানে আমরা হৃদয়ের ধর্মটি দেখি সেখানে আমাদের হৃদয় আপনি আপনাকে ধরা দেয়। এই জিনিসটা তোমাদেরকে আগেও আমি এই সংজ্ঞাটা দিয়েছি যে হৃদয়, আমাদের হৃদয় আপনি যেখানে ধরা দেয় বসে কোন কথাটি জিজ্ঞাসা করে, জগতের মধ্যে বেহিসাবি কাজে খরচের দিকটাই হলো সৌন্দর্য।
তারপরে পাশ্চাত্য মত অনুসারে সৌন্দর্যের স্বরূপ। তার আগে আমি তোমাদেরকে ভারতীয় মতের আলোকে সৌন্দর্যের সংজ্ঞাটি আরেকটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, একটু দেখো তোমরা। অবনীন্দ্রনাথ ঠাকুরের মতে পণ্ডিতের সামনে এসে সুন্দর দায়গ্রস্ত হলো। প্রশ্নের পর প্রশ্ন উঠলো সুন্দরকে নিয়ে। তুমি কেন সুন্দর, কিসে সুন্দর, ইত্যাদি ইত্যাদি। সৌন্দর্যে সুন্দর বলেই সুন্দর, এই সহজ কথা যেখানে সেখানে খাটলো না। পণ্ডিত সেই সুন্দরকে বিশ্লেষণ করবে দেখার চেষ্টা করছেন। এই নিয়ে সুন্দরের সৌন্দর্য। এটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্যের সন্ধান গ্রন্থের একটি লাইন। তারপরে আচার্য সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তার সৌন্দর্য তত্ত্ব গ্রন্থে বলেন, সৌন্দর্য একটি বিশেষ সামঞ্জস্য বা পরিচয়ের বোধ, বিশেষত্ব এবং বিশিষ্ট বোধ বলিয়া ইহার স্বরূপ লক্ষণ সম্ভব নহে। নন্দলাল বসুর মতে সৌন্দর্য হতে হলো পূর্ণতার প্রকাশ, অর্থাৎ যেখানে পূর্ণতা সেখানেই হলো সৌন্দর্য। বস্তু, মন ও অভিব্যক্তি, এই তিনটি জিনিস নিয়ে তার পূর্ণতার উদ্ভব হয়। কবিতার কাব্যে যে সৌন্দর্যের সমাবেশ করেন, বিশ্লেষণ করে দেখলে আমাদের গোড়ার দিকে দেখতে পাবো সেখানে রয়েছে দুটি বস্তু, একটি হলো মন, আরেকটি হলো মনের মাধুরী। আরেকটি জিনিস সেটা হলো দৃষ্টির অগোচরে। এই মনের মাধুরী মিশিয়েই তার সোনার স্বপন সাধনার মন মানসিকে রচনা করেন। মনের এই মাধুরী লাভ সাধনার সাপেক্ষে এই আবেশের অবস্থার দুটি ভাবের উদ্ভব হলো, একটি রস আর একটি হলো ইমোশন। অর্থাৎ ভারতীয় মতের আলোকে সৌন্দর্যের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি কি জিনিসগুলো পয়েন্ট আউট করলাম, সেটা হলো ভাবাবেগ, ইমোশন, রস, তোমার মনের আত্মোপলব্ধি, হৃদয়ের উপলব্ধি এবং তোমার মনের যে চিন্তা, সেই জিনিসটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইমোশনকে তারা সব থেকে গুরুত্ব দিয়েছেন। যে কোনো কাজকে, যে কোনো একটা ফুলের সৌন্দর্য আমরা মুগ্ধ হতে পারি, যে কোনো একটা পাখির গান, পাখির ডাকে আমরা মোহিত হতে পারি। এই যে আমার ভিতরের যে ইমোশন, আমার ভিতরের যে রসতত্ত্ব, লীলাতত্ত্ব, যে আনন্দ তত্ত্ব, এই জিনিসগুলোকে ভারতীয় নন্দন তত্ত্বের আলোকে, ভারতীয় মতের আলোকে অর্থাৎ প্রাচ্যে এই জিনিসগুলোকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো যে জিনিসগুলোকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই জিনিসগুলোকে তোমরা পয়েন্ট আউট করে ফেলবে। প্রথমে আমার যে জিনিসটা আমি তোমাদেরকে কি বলেছি, যা মঙ্গল তাই সত্য, যা সত্য তাই সুন্দর, অর্থাৎ সত্যম শিবম সুন্দরম। এই জিনিসগুলোকে তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবে। ঠিক আছে, ভারতীয় মতের আলোকে সৌন্দর্য সম্পর্কে তোমরা বুঝলে। তারপরে দেখো পাশ্চাত্য মত অনুসারে সৌন্দর্যের স্বরূপ। পাশ্চাত্য নান্দনিকগণ সৌন্দর্যকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তারা শুধু সৌন্দর্যের বাহ্যিক রূপ স্বরূপকে স্বীকার করেছেন। এ প্রসঙ্গে বিভিন্ন দার্শনিকদের মত তুলে ধরা হলো। দেখো, পাশ্চাত্য মত অনুসারে সৌন্দর্যের স্বরূপ। যার কাছে সৌন্দর্য তত্ত্ব শিল্পতত্ত্বের মুখ্য আলোচ্য, তিনি সিদ্ধান্ত করেছেন সৌন্দর্য চেতনার উন্মেষ থেকেই শিল্পতত্ত্বের প্রকৃত ইতিহাস শুরু হয়েছে। প্লেটো কি বলেছেন দেখো, দার্শনিক প্লেটোই প্রথম শিল্পবস্তুকে দর্শনের পটভূমিকায় স্থাপন করার চেষ্টা করেছেন। আইডিয়া তত্ত্বের আলোকে রেখে শিল্পের প্রকৃতি ও মর্যাদাকে বিচার করেছেন। প্লেটো ভাববাদী, তার কাছে আইডিয়াই হচ্ছে নিত্য ও সত্য, সার্বিকই নিত্য ও সত্য, বিশেষ অনিত্য এবং মিথ্যা বা প্রতিভাস মাত্র। আইডিয়ার জগৎ পরমার্থিক, বস্তুর জগৎ হলো প্রতিভাসিক। অর্থাৎ আইডিয়া মানে কি, ধারণার জগতের প্রকৃতিকে তিনি বিচার করেছেন। তোমাদেরকে আগেই বলেছি তিনি ভাববাদী দার্শনিক। প্রকৃতির জগৎকে তিনি প্রকৃত জগৎটাকে বলেছেন যে অতীন্দ্রিয় জগৎটাই হলো প্রকৃত জগৎ এবং এই জগতের বাইরে যে জগৎ সেটাই হলো আসল জগৎ। সেই জগতে সৌন্দর্যকেই প্লেটো স্বীকার করেছেন। আইডিয়ার জগৎ পরমার্থিক, বস্তুর জগৎ প্রাতিভাসিক। প্লেটো শিল্পচিন্তার প্রধান অংশ পাওয়া যায় তার বহু বিদিত রিপাবলিক গ্রন্থের 10ম অধ্যায়ে। তোমরা যদি প্লেটো রিপাবলিক পড়ে থাকো, 10ম অধ্যায়ে তোমরা এখানে প্লেটোর সৌন্দর্য তত্ত্ব সম্পর্কে জানতে পারবে। তো পাশ্চাত্য মত অনুসারে আমরা কি পড়লাম, প্রথমে আমরা প্লেটো পড়লাম। তারপরে দেখো অ্যারিস্টটল। মেটাফিজিক্স গ্রন্থে, অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ মেটাফিজিক্স গ্রন্থে অ্যারিস্টটল বলেছেন যে সুন্দর এবং কল্যাণ অভিন্ন নয়, যা সুন্দর সেটাই কল্যাণ। তুমি দেখো, আমি তোমাদেরকে প্রথমে ভারতীয় নন্দন তত্ত্ব পড়ালাম, এখানেও কিন্তু সত্য, শিবম এবং সুন্দরের কথা বলা হয়েছে। একটা গতিহীন বস্তু যেমন একটি টেবিল সুন্দর হতে পারে, কিন্তু কল্যাণ বা ভালোত্বের সম্পর্ক শুধুমাত্র মানুষের আচরণের সঙ্গে। প্লেটোর
প্রধান শিষ্য অ্যারিস্টটল 384 থেকে 322 খ্রিস্টাব্দ শিল্প আলোচনায় চিরস্মরণীয় হয়ে আছেন। অ্যারিস্টটল তার পয়েটিক্স গ্রন্থে সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে দশম অধ্যায়ে আলোচনা করেছেন সৌন্দর্য সম্পর্কে, আর অ্যারিস্টটল আলোচনা করেছেন তার পয়েটিক্স গ্রন্থে সৌন্দর্য সম্পর্কে। তিনি মনে করেন যা নিছক ইন্দ্রিয় সুখপ্রদ তার সঙ্গে সৌন্দর্যের পার্থক্য আছে, অর্থাৎ ইন্দ্রিয় সুখকে তিনি কিন্তু প্রাধান্য দেননি। ইন্দ্রিয় সুখটা কিন্তু প্রধান নয়, মনের যে সুখ, মানসিক যে শান্তি, সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। মানসিক সুখটা কি আর ইন্দ্রিয় সুখটা কি সেটা তোমরা সুখবাদী তত্ত্বে হয়তো কান্টের দর্শনে পড়েছো, যে আমরা খুব ভালো একটা মুভি দেখতে পারি, সেখান থেকে কিন্তু আমরা মানসিক আনন্দ পেতে পারি। খুব ভালো একটা বই দেখতে পারি, বা কোনো প্রিয় ব্যক্তির সাথে আমরা কথা বলতে পারি, প্রিয় বন্ধুর সাথে আমরা দেখা করতে পারি, এখান থেকে যে আমরা মানসিক সুখটা পাই, সেটাই হলো সেই সুখটাকেই কিন্তু অ্যারিস্টটল কি করেছেন, এখানে কিন্তু তিনি সৌন্দর্যের মানে ব্যাখ্যাটা করেছেন, যে ইন্দ্রিয় সুখটার সাথে তিনি মানসিক সুখটার পার্থক্য করেছেন। দেখো, অ্যারিস্টটল ডিস্টিংগুইশ দ্য বিউটিফুল ফর্ম মেয়ারলি প্লেজেন্ট। অ্যারিস্টটল তার রিটরিক গ্রন্থে বলেছেন যে দ্য বিউটিফুল ইজ দ্যাট গুড হুইচ ইজ প্লেজেন্ট ইট ইজ গুড, অর্থাৎ সুন্দর হলো সেই কল্যাণ যা সুখপদ, কারণ এটি কল্যাণকর। অর্থাৎ তার মানে কি, অ্যারিস্টটল কোন জিনিসটার কথা বললেন? কল্যাণের কথা বললেন। শিক্ষার্থীরা, আমরা প্লেটো পড়লাম, অ্যারিস্টটল পড়লাম। আমরা আমাদের টপিকগুলো তোমরা একটু দেখো, যে টপিকগুলো আমাদের কি ছিল? সৌন্দর্যের ধারণা। আমরা মোটামুটি সৌন্দর্যের ধারণা সম্পর্কে কিছুটা হলেও তো আমরা বুঝতে পেরেছি। ভারতীয় মতের আলোকে আমরা সৌন্দর্যের সংজ্ঞা পড়েছি। পাশ্চাত্য মত অনুসারে সৌন্দর্যকে বিভিন্ন ভাগে আমি ভাগ করেছি, প্লেটো, অ্যারিস্টটল। এই যে আমাদের সৌন্দর্যের ধারণা পড়ানো হয়ে গিয়েছে, ভারতীয় মতের আলোকে এটা পড়ানো হয়েছে। আর পাশ্চাত্য মত অনুসারে সৌন্দর্য স্বরূপ পাশ্চাত্যে কি কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছে, এই যে প্লেটো, অ্যারিস্টটল, সেটাও আমরা পড়েছি। এখন আমরা ক্রোচে পড়ব। চলো আমরা ক্রোচের সৌন্দর্য তত্ত্বটা পড়ে নিই। দেখো, ক্রোচের কাছে শিল্পতত্ত্ব মূলত কল্পনা তত্ত্ব। দেখো, এই জিনিসটা তোমাদেরকে অনেক কিছুই পড়ানো আমার বাকি রয়ে গেছে, যে কল্পনা তত্ত্বকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। তো রবীন্দ্রনাথ কিন্তু কল্পনার চেয়ে প্রকাশ তত্ত্বকে বেশি গুরুত্ব দিয়েছেন। যেহেতু আমরা পাশ্চাত্য এবং প্রাচ্য দুটোই পড়ছি, তো সেখানে আমি প্রাচ্যের দার্শনিক নন্দনতাত্ত্বিক হিসেবে রবীন্দ্রনাথের কথাই বলতে পারি, যে তিনি কিন্তু প্রকাশ তত্ত্ব রবীন্দ্রনাথের অনেক বড় একটা দিক, যে আমার ভিতরে একটা ভাবের সঞ্চার হলো, আমি যদি সেই ভাবটাকে প্রকাশ না করলাম, তাহলে কিন্তু সেই সৌন্দর্যটা সঠিকভাবে প্রকাশিত হবে না। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উক্তি, যে আমার খুব ভালো লেগেছিল, আমি বিভূতিভূষণের, এটা কি আরণ্যক উপন্যাস না কোন উপন্যাসের নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি তোমাদেরকে পরে বলবো, যে জীবন এত সুন্দর এবং মধুময় শুধু এই জন্য যে এই জীবন কল্পনাময়, তাই যে তোমার জীবনটা শুধুমাত্র কল্পনা আছে বলেই আমাদের জীবনটা এত সুন্দর। কথাটার মানেটা এটাই, যে জীবন এত মধুময় শুধু এই জন্যই যে এই জীবন কল্পনা দিয়ে ঘেরা। তো এটা হলো, তো এই যে ক্রোচের কাছে শিল্পতত্ত্ব কল্পনা, সেটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথের শিল্পতত্ত্বের সাথে কনফ্লিক্ট সৃষ্টি করছে। ক্রোচের কাছে শিল্পতত্ত্ব কল্পনা তত্ত্ব, কল্পনার স্বরূপ নিরূপণের সাফল্য শিল্পতত্ত্ব, জিজ্ঞাসার পরিপূরণ। কিন্তু শিল্পতত্ত্ব যাদের কাছে সৌন্দর্য তত্ত্ব, তারা সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণের চেষ্টার দিক থেকে বিষয়টি আলোচনা করেছেন। ক্রোচে আরো বলেছেন, দেখো, যে ক্রোচের কাছে যদিও তিনি বলেছেন এটি কল্পনা তত্ত্ব, এই যুগে দার্শনিক চিন্তা অতিপ্রাকৃত সত্তায় বিশেষ আনুষঙ্গিক পরিসিদ্ধান্তে আস্থা একেবারে ছিল না এমন নয়। তবে একথাও মনে রাখতে হবে যে এই যুগে একদিকে বুদ্ধিবাদ, অন্যদিকে অভিজ্ঞতাবাদ মাথা তুলতে থাকে, এবং সৌন্দর্য প্রভৃতির আলোচনা এসব দার্শনিক প্রবণতা দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, অভিজ্ঞতাবাদী দার্শনিক বেকন, হবস, লক প্রমুখ দার্শনিক সবাই কল্পনাবাদ এবং সৌন্দর্যবাদের ধারণাটি বিশেষভাবে পরিপুষ্ট। সেদিক থেকে ক্রোচের সাথে কিন্তু বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক অনেক দার্শনিকদের একটা মিল
খুঁজে পাওয়া যায়। তারপরে তোমরা আরেকটা জিনিস যেটা আছে যে তোমার এই বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদীদের সাথেও কিন্তু সৌন্দর্যবাদের একটা পার্থক্য আমরা খুঁজে পেয়েছি। তাহলে আমরা দেখতে পাই যে ক্রোচের কাছে যদিও তিনি কল্পনার কথা বলেছেন, এ প্রসঙ্গে আমরা বলতে পারি ক্রোচে বোমগার্টেনকে এস্থেটিক্সের জনক হিসেবে মর্যাদা দিতে চাননি, এবং চাননি এই কারণেই যে তিনি কল্পনা ও বুদ্ধির মধ্যে স্পষ্ট সীমারেখা টানতে পারেননি এবং ইন্দ্রিয়লব্ধ প্রতীতির সঙ্গে পারফেক্টশিও অর্থাৎ সম্পূর্ণ বিশেষণটি যোগ করলেও কল্পনার স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণতা ধারণ করতে পারেননি। বুদ্ধিবাদের সংস্কার কাটিয়ে উঠতে পারেনি। ক্রোচের ধারণা নাম আর প্রথম সংজ্ঞা নিরূপণ ছাড়া বোমগার্টেনের এস্থেটিক্স পূর্ণ অতি সাধারণ কথার পরিপূর্ণ। ক্রোচের মতে এস্থেটিক্সের জনক জার্মানির বোমগার্টেন নন, এস্থেটিক্সের জনক ইতালির জাম্বাতিস্তা ভিকো। এটা হলো বিভিন্ন দ্বন্দ্ব, কিন্তু আমরা কিন্তু জানি যে এস্থেটিক্সের জনক বোমগার্টেন। ভিকোর মধ্যেই প্রথম বৈপ্লবিক চিন্তা দেখা যায়। ভিকোর গ্রন্থ সায়েঞ্জা নুয়োভো বোমগার্টেন গ্রন্থের 10 বছরের আরও 1725 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ভিকোই প্রথম স্বরূপ সম্বন্ধে নতুনভাবে চিন্তা করেন। তো ক্রোচে এই বোমগার্টেনের সাথে এখানে আবার ক্রোচের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় যে যিনি কল্পনাকে বাদ দিয়ে নন্দন তত্ত্বের ব্যাখ্যা দিতে চান, তাহলে তাকে আমরা কি করে নন্দন তত্ত্বের জনক দিতে বলতে পারি। সেই অর্থে কিন্তু ক্রোচের সাথে বোমগার্টেনের একটা পার্থক্য চলে আসে। তো শিক্ষার্থীরা, তোমরা আমি তোমাদেরকে আজকে যেটা পড়ালাম যে প্লেটোর মত, অ্যারিস্টটলের মত, ক্রোচের মত এবং ক্রোচের যে তোমার বোমগার্টেনের সাথে যে তার যে একটা দ্বন্দ্ব, তিনি যে বোমগার্টেনকে নন্দনতত্ত্বের জনক হিসাবে ব্যাখ্যা মানে স্বীকার করতে চাননি, সেই জিনিসটা তোমরা একটু বুঝতে পেরেছ। আর বাকি যে জিনিসগুলো তোমাদের আরও কিছু আছে, যে সালসবেরির মত, হিউমের মত, কান্টের মত, শোপেনহাওয়ারের মত, তারপরেও আমার আরও এই কোর্সটা তোমাদের আরও বড়। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বাকিটুকু তোমাদেরকে আমি পড়াবো, এবং বিভিন্ন কান্টের সৌন্দর্য তত্ত্ব সম্পর্কেও তোমরা নীতিতত্ত্ব তোমরা পড়েছো, সৌন্দর্য তত্ত্ব, হিউমের মত, আমি তোমাদেরকে বাকিগুলো ক্লাসে বাকি আমাদের টপিকটা এখানে আমি সব টপিকগুলো দিইনি, তোমরা এতটুকু লিখে রাখো। ক্রোচে পর্যন্ত আমি তোমাদেরকে পড়ালাম, বাকিটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে পড়াবো। এই ক্লাসটা হয়তো আরও 2 দিন আমার লেগে যেতে পারে। তো আমি যা তোমাদেরকে পড়িয়েছি এই জিনিসটা তোমরা একটু পড়ার চেষ্টা করবে। বিশেষ করে সৌন্দর্যের ধারণা এই জিনিসটা সম্পর্কে তোমরা একটু বেশি গুরুত্ব দিবে। সৌন্দর্যের ধারণা আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সেটা হলো তোমরা লিখে নাও যে সৌন্দর্য বলতে কি বুঝো, মানে সৌন্দর্যের ধারণা যেটা, সৌন্দর্য বলতে কি বুঝো, এবং ভারতীয় প্রাচ্যের সাথে পাশ্চাত্যের সৌন্দর্যের একটি তুলনামূলক আলোচনা। এই অ্যাসাইনমেন্টটা তোমরা আপাতত আজকের জন্য তোমরা তুলে নাও, আর বাকিটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে পড়াবো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, আমরা সামনাসামনি যদি থাকতাম তোমরা হয়তো আমাকে কোশ্চেন করতে। যেহেতু এখন তোমাদেরকে কোনো কোশ্চেন তোমরা করতে পারছো না, তোমরা আমাকে মেসেঞ্জারে বা ইনবক্সে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে বলবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনে আমাদের পূজার ছুটি আছে, তো হয়তো 1 সপ্তাহ ক্লাস হবে না, এরপরে আবার আমরা ক্লাসে ফিরে আসবো, এবং আমরা অবশ্যই চতুর্থ বর্ষে নন্দনতত্ত্ব এই কোর্সেরই আরও 2টা ক্লাস নিয়ে আমরা তারপরে এই চ্যাপ্টারটা শেষ করব। আর অন্যান্য যে চ্যাপ্টার আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো। আর সবাই খুব ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।